হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রানী ভবানীর আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে রামকান্ত মুর্শিদাবাদে যাবে বলে তৈরি হচ্ছে, আর তার সাথে সত্য পিসমশাই আর দেওয়ান মশাই তার সাথে যাবেন, আর ভবানী তাদের আরতি করে দিচ্ছে। পিসমশাই ভবানীকে বলছেন, মা ভবানীর কাছে প্রার্থনা করো সব কিছু যাতে আবার আগের মতো হয়ে যায়। ভবানী বলছে, আমি নিশ্চিত মহারাজ নিশ্চয়ই সফল হয়ে ফিরবেন। এরপর চারজনে একসাথে রওনা হচ্ছে। ঠিক সেই সময় রামকান্ত কিছু একটা মাথায় আসে। তখন সে বাকিদের বলে, একটা কাজ বাকি থেকে গেছে, তাই আপনারা সকলে রাজসভায় আসুন। ভবানী আর ইন্দু বৌঠান রাজসভায় আসে। ভবানী মহারাজকে বলছে যে কেন এভাবে রাজসভায় ডাকা হলো জিজ্ঞাসা করছে। রামকান্ত তার হাত ধরে তাকে রাজসভায় তার আসনের সামনে এনে দাঁড় করিয়ে ঘোষণা করেন, আমি এই রাজত্বের ভার রাজরাজেশ্বরী রানী ভবানীর উপর দিয়ে যাচ্ছি, আর যতদিন না তিনি মুর্শিদাবাদ থেকে রঘুরাজাকে মুক্ত করে নিয়ে আনবেন ততদিন এই রাজত্বের ভার রাজরানী সামলাবেন। আর এরপর মহারাজ তার আসনে ভবানীকে বসতে বলেন। সত্য বলে, দাদা এটা তুমি খুব উচিত কাজ করলে। ভবানী এরপর হাত জোর করে মহারাজকে বলে, আপনি বিশ্বাস করে যে দায়িত্ব আমাকে দিয়ে যাচ্ছেন তা আমি পালন করব, প্রাণ দিয়ে এই সিংহাসনের মান আমি রক্ষা করব। আপনি শুধু রঘুরাজাকে ফিরিয়ে আনুন। দেওয়ানমশাই দয়ারাম এরপর রাজরানীকে জানায়, যতদিন না তিনি ফিরে আসছেন ততদিন খাজাঞ্চি মশাই তার হয়ে দেওয়ানের কাজ করবেন। রামকান্ত এরপর ভবানীকে বলে, আমার বিশ্বাস তুমি পারবে, এই বলে বাকিদের নিয়ে চলে যান। ওদিকে দেখা যাচ্ছে শামশের গাজী খা রঘুরাজাকে বন্দি করে নিয়ে তাকে আটক করেছেন। রঘুরাজাকে দেখা যাচ্ছে উনি সেখানে শামশের খায়ের সামনে বসেছেন, আর আসল ব্যাপারটা বুঝতে পেরে তার উপরে প্রচণ্ড রেগে আছেন। শামশের খা তো রঘুরাজাকে এই অবস্থায় দেখে তাকে নিয়ে হাসাহাসি করছে। রঘুরাজা তখন তাকে বলছে, দৃষ্টি স্থির রাখো, আর যদি সাহস থাকে তাহলে চোখে চোখ রেখে বলো আমি সত্যি দোষী। শামশের গাজী খা তখন ওনাকে বলছেন, আপনি ভাঙবেন তবু মচকাবেন না, তাই তো? রঘুরাজা বলছেন, তাতে মানে তাকে কেউ ধরে মচকাবে এমনটা কেউ ধরাধামে এখনও জন্মায়নি। শামশের খা তখন রঘুরাজার উপর চেঁচিয়ে উঠে বলে, মুখ সামলে কথা বলুন। রঘুরাজা বলছে, চেঁচিয়ে আমাকে দমাতে পারবে না তুমি। আমি জানি যে তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই নিজের রাস্তা থেকে সরাতেই চাইছো আমাকে। শামশের খা বলছে, আপনি কালকুটুরিতে পৌঁছবেন, আর সেটা দেখেই আমি মনে মনে শান্তি পাবো। আপনাকে যেটা বলা হচ্ছে আপনি এটা করুন। এই বলে ফৌজদের তাকে তাঁবুতে নিয়ে যেতে বলে। আর রঘুরাজা তখন বলে, কি জানো তো, তুমি তো বাইরের লোক, তাই তুমি নাটোরের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। একজন সুযোগ্য মহারাজ আর মহারানী নাটোরের সিংহাসনে বসে আছেন, তাই খুব বেশি দিন বোধহয় তোমার আমাকে বন্দি করে রাখাটা হবে না। এই বলে ফৌজদের সাথে স্বইচ্ছায় চলে যান। উনি চলে যাওয়ার পরেও শামশের খা ওনার কথাগুলো নাটোরের মহারাজ আর মহারানীর ক্ষমতার ব্যাপারে ভাবতে থাকেন। তখন ভবানীর প্রসঙ্গ তুলতেই তার একজন লেখক তার একজন লোক আর কি তাকে ভবানীর ব্যাপারে বলে যে, শুনেছি মহারানী ভবানী যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু তার অস্ত্রশিক্ষায় পারদর্শিতা। আর এটাও শুনেছি যে রাজা রামকান্ত নাটোরের ভার তার রাজরানীকে দিয়ে গেছেন। একজন মহিলার হাতে রাজ্যের ভার দিয়েছে, ক্ষমতা ভার দিয়েছে শুনে শামশের খা কিন্তু সেটা নিয়ে খুব হাসাহাসি শুরু করে। আর এরপর তিনি ঠিক করেন যে তিনি নাটোরে আরও একবার যাবেন আর রাজরানীকে দর্শন করতে, আর সেই সঙ্গে রঘুরাজাকে কালকুটুরিতে বন্দি করে দিতে বলেন। এদিকে নাটোরের রাজপ্রাসাদে ভবানী যাচ্ছে মহারাজের কথা মতো প্রতিদিনের নিয়মে রাজকার্য সারতে। এই খবর বাড়ির বাকি মহিলাদের কানে আসে, আর সে মহারাজ কানে আসে আর কি যে মহারাজ ভবানীকে সব দায়িত্ব দিয়ে গেছেন। ঠিক সেই সময় পিসি ঠাকুমা, নেত্যকালী, ঈশ্বরী, ফুল্লরা এরা গিয়ে ভবানীকে পেছন থেকে গিয়ে ভবানীকে আটকানোর চেষ্টা করছে আর কি, সে যাতে তার কাজটা ঠিকমতো না করতে পারে। পিসি ঠাকুমা ভবানীকে বলছে, একেবারে চিৎকার করে কিন্তু এর বাইরে তুমি যাবে না। মেয়ে মানুষ যাচ্ছে কিনা রাজ্যভার সামলাতে। নেত্যকালী বলে, এমনিতেই তোমার গুণে আমরা নাজেহাল, আর আর কোনো বিপদ বাড়িও না। ইন্দু বৌঠান তখন সেখানে চলে আসেন। তিনি পিসু ঠাকুমা আর খুড়িমাকে বলছেন, মহারাজ আমাকে সাক্ষী রেখেই কিন্তু ভবানীকে আদেশ দিয়ে গেছেন, তাই ও সেই দায়িত্ব পালন করছে। পিসি ঠাকুমা বলছে, শোনো, আমাদের বাড়িতে কিন্তু কখনো কোনো মহিলা কোনোদিনও এই কাজ করেনি। নেত্যকালী তখন বলছে, তা রাজসভা যদি সামলাতেই হয় তাহলে তোমার খুড়োমশাই আছেন, উনি সামলাবেন, উনি সভা করবেন। উনি তো এত বছর রাজসভায় বসেছেন, তাই তোমার থেকে ভালোই জানবেন। ভবানী বলছে, না, সে তো সম্ভব না। নাটোরে আমার আর আপনার মন গড়া বিশ্বাস, সংস্কার সব কিছুর ঊর্ধ্বে মহারাজ আমাকেই দায়িত্ব দিয়ে গেছেন, শুধুমাত্র নাটোরের সুরক্ষার কথা মাথায় রেখে। পিসি ঠাকুমা এরপরে বলছেন যে তার রাজসভায় যাওয়া হবে না, বারণ করছেন। ভবানী বলছে, বেশ, তাহলে আমি সিংহাসনে বসবো না,
পাশে কোথাও বসবো, তাতে সকলের কথাই থাকবে। কিন্তু হ্যাঁ, যতদিন মহারাজ ফিরছেন, মানে যতদিন না ফিরছেন, ততদিন নাটো রক্ষার দায়িত্ব কিন্তু আমার, আর তার আদেশের কোনো নড়চড় হবে না। এই বলে চলে যায়। পিসি ঠাকুমা তখন বলছেন যে এই মেয়ে তো কোনো কথাই শুনছে না। এরপর চিকের আড়াল থেকে বিষ্ণুকে বলছে, আমরা মহারাজের জায়গায় তোমার কথাই বলেছিলাম, কিন্তু কেউ কোনো কথাই শুনল না। ইন্দু বৌঠান তখন বিষ্ণুরামকে হাত জোর করে বলছে, মহারাজ আমাকে সাক্ষী রেখেই কিন্তু ঠাকুরপো মানে রাজ আদেশ দিয়েছেন আর কি। বিষ্ণুরাম বলছেন, নিকুচি করেছে ওই রাজ আদেশের। ইন্দু বৌঠান বলছেন, খুড়োমশাই রাজ আদেশ সম্পর্কে আপনি এরকম একটা কথা বলতে পারলেন, তাই বলছে ইন্দু বৌঠান। তখন নেত্রকালী বলছে, রাজ আদেশ, আমরা তো তাকে রাজা বলেই মানি না, তাহলে কিসের রাজ আদেশ? ইন্দু বৌঠান বলছে, তা আমি অত শত জানি না, বুঝিও না, কিন্তু খাজাঞ্চি মশাই এখানেই আছেন। এরপরে ওনাকে জিজ্ঞাসা করেন যে রাজ আদেশ অমান্য করলে যেন কি বলা হয়? তখন খাজাঞ্চি মশাই বলছেন সেটা রাজদ্রোহ বলে, আর সেটা শুনে সবাই কিন্তু তখন চুপ করে যায়। এরপর দেখা যাচ্ছে ভবানী মণিহার হাতে রাজসভায় প্রবেশ করে, আর মহারাজের সিংহাসনের পাশে একটা আসনে বসেন, আর মণিহারটিকে মহারাজের সিংহাসনে রেখে বলেন, যাদের আমাকে নিয়ে আজ মানে আপত্তি আছে, তাদের জন্য রাজার তলোয়ার রাজ সিংহাসনে রাখা হলো। বিষ্ণুরাম তখন বলছেন, আমি এসব মানি না। ভবানী তখন ওনাকে সাবধান করে বলছেন যে মহারাজের পরম আত্মীয় হলেও রাজ আদেশ না মানার শাস্তি কিন্তু সকলের জন্য একই। বিষ্ণুরাম বলছে, কি বলবে, স্পষ্ট করে বলবে একটু আমাকে। ভবানী তখন ওনাকে হাত জোর করে বলছেন, এটাই বলতে চাইছি যে রাজদ্রোহের শাস্তি আমি আপনাকে দিতে চাই না, তাই শান্ত হন। তাছাড়া প্রসাদ ঠাকুরপো বিশ্বাসঘাতকতা করেছে, তারপরে তার পিতাকে নাটোরের সিংহাসনে মেনে নেওয়া যায় না। খুড়িমা চিকের আড়াল থেকে ভবানীকে বলছে যে খুড়োমশাইয়ের সাথে এইভাবে কথা বললে। ভবানী বলছে, আর কোনো উপায় উনি রাখেননি আমার কথা বলার। এরপরে সভা শুরু হবে, দয়া করে কোনো গোলযোগ বাঁধাবেন না, এমনটা বলে ভবানী। এটা শুনে বিষ্ণুরাম তখন রাজসভা ছেড়ে চলে যায়। ভবানী এরপর খাজাঞ্চি মশাইকে বলেন, প্রাসাদের সিংহদুয়ার খুলে ফেলুন, প্রজারা একে একে আসুক, তাদের ফরিয়াদ শোনা হবে। খাজাঞ্চি মশাই সেই মতো করে ব্যবস্থা করে দেন। এরপরে প্রজারা একে একে আসেন। বিষ্ণুরাম তাদেরকে, মানে মহারাজ এখানে নেই, মহারানী রাজকার্যের কিছুই বোঝেন না, এই সব বলে ওদেরকে উস্কে দিচ্ছে, আর তাদেরকে ভেতরে গিয়ে বলতে বলছে তারা যেন অসন্তোষ, মানে তারা যে খুব অসন্তুষ্ট এই ব্যাপারটা দেখাতে বলছে, ভেতরে গিয়ে তারা মেনে নিতে পারছে না এই ব্যাপারটা, আর তারা একজন মহিলা নয়, সুদক্ষ পুরুষকেই চায় রাজা হিসেবে, এমনটা বলতে বলছে তাদেরকে। এরপর বিষ্ণুরাম মনে মনে বলতে থাকে, আমাকে অপমান করার এবার শাস্তি তুমি পাবে, এবার তার টেরটা বুঝতে পারবে। দেখা যাক এই ক্ষুব্ধ জনতাকে তুমি কিভাবে সামলাতে পারো। প্রজারা এরপর রাজসভায় উপস্থিত হলে ভবানী তাদেরকে জানায় মহারাজের অনুপস্থিতিতে সে রাজকার্য পরিচালনা করছেন। এই বলে সভা শুরু করতে বললে খাজাঞ্চি মশাই প্রজাদের যা যা অসুবিধে সেটা রানীমাকে জানাতে বলছেন। বিষ্ণুরামের কথা শুনে প্রজারা শুরুতেই কিন্তু রানীমাকে বলে, এইভাবে আপনি চিকের আড়াল থেকে বেরিয়ে এলেন, এ তো মানে রাজপরিবারের দস্তুর নয়। আর সবাই এই কথাগুলো শুনে একটু অবাক হয়, ভবানীও। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। আজকের পর্ব এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।